জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স নিয়ে ভর্তি হয়েছেন, কিন্তু ভাবছেন কিভাবে অল্প পড়েই A+ নিশ্চিত করতে পারি, বা কোন বিষয়গুলো পড়বেন, বা বিগত কত বছরের প্রশ্ন পড়বেন, কোন বই ফলো করবেন, কার কাছে পড়বেন, কোনো কিছুই বুঝতে পারছেন না। তো চলেন আজকে আমরা একদম আপনাদের সংক্ষেপে খুঁটিনাটি সবকিছু বিষয় হচ্ছে আজকের ভিডিওতে আলোচনা করব, এবং আপনাদের হচ্ছে এখানে হচ্ছে আপনাদের দেখাই দেবো যে আপনাকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে এবং কোন কোন বিষয়গুলো বাদ দিতে হবে, এবং বিগত কত বছরের প্রশ্ন সলভ করলে খুব সহজেই আপনি A+ নিশ্চিত করতে পারেন, এবং আপনি কিভাবে পড়াশোনাটাকে শুরু করবেন, ঠিক আছে, সেইটা হচ্ছে যে আজকের এই ভিডিওতে একদম আলোচনা করব। ঠিক আছে, তো আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন, তার মানে আপনি ভাবছেন শুধু ফিজিক্স পড়বেন, হবে না। আপনাকে আরো অন্যান্য সাবজেক্টও পড়তে হবে, কারণ আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, তার অর্থ সায়েন্স রিলেটেড আপনার কিন্তু সায়েন্স পিছু ছাড়বে না। এটা আমাদের ছোট থেকে মাথায় ঢোকানো হতো যে যখন তুমি একটা সাবজেক্টে পড়বা তখন আসলে বই খাতা তোমার কমে যাবে, একটা বিষয়ের উপর পড়বা, কিন্তু আসলে বিষয়টা তা না। আরো তুমি যত পড়াশোনার ধাপ তোমার বাড়বে, তত তোমার মানে পড়াশোনার বইয়ের পরিধিটা তত বাড়বে। ঠিক আছে, তো আশা করি আপনারা এগুলো বিষয় হচ্ছে যে বোঝেন আর কি। তো ফিজিক্স ডিপার্টমেন্টের আমাদের প্রথম বর্ষে, আমরা এটা কিন্তু প্রথম বর্ষ নিয়ে আলোচনা করছি, ঠিক আছে, আমরা প্রথম বর্ষ নিয়ে আলোচনা করছি, এবং এটাকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রথম যে ক্যাটাগরি সেটা হচ্ছে কম্পালসারি আপনার সাবজেক্ট আছে, তারপরে আপনার মেজর সাবজেক্ট আছে, তারপরে আপনার নন মেজর সাবজেক্ট আছে। এখন আপনি কিছুই বুঝতে পারছেন না কম্পালসারি সাবজেক্ট কি, মেজর সাবজেক্ট কি, নন মেজর সাবজেক্ট কি। আপনাকে ধৈর্য হারা হলে হবে না, আমি একদম যখন শুরু করেছি আপনার মাথায় একদম ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। তো হচ্ছে চলেন, এখন আপনার মনে সর্বপ্রথমে প্রশ্ন আসছে যে আমার কম্পালসারি সাবজেক্টটা আসলে কি। কম্পালসারি সাবজেক্টটা হচ্ছে যে সাবজেক্ট দুইটা আপনাকে পড়তেই হবে, বা আপনি যেই ডিপার্টমেন্টে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ডিপার্টমেন্টেই ভর্তি হন না কেন, আপনাকে এই 2টা সাবজেক্ট পড়তে হবে। কি? হিস্টোরি অফ বিডি ছিল, মানে স্বাধীন বাংলাদেশের ইতিহাস। ঠিক আছে, বাংলায় হচ্ছে কি, বাংলায় স্বাধীন বাংলাদেশের ইতিহাস, আর দ্বিতীয়টা হচ্ছে আইসিটি। এটা 2024-25 সেশন অনুযায়ী, সিলেবাস অনুযায়ী এটা হচ্ছে যোগ করা হয়েছে। এটা কিন্তু নতুন সিলেবাসের হচ্ছে আলোকে তোমাদের এই 24-25 সিলেবাস সেশন থেকে, এই 24-25 আপনার হচ্ছে সেশন থেকে এই হচ্ছে সিলেবাসটা যুক্ত হয়েছে, অর্থাৎ নতুন সিলেবাস অনুসারে আমরা আলোচনাটা করছি। তাহলে 1 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে কি, হিস্টোরি অফ বিডি বা হিস্টোরি অফ বাংলাদেশ, অর্থাৎ স্বাধীন বাংলাদেশের ইতিহাস। 2 নম্বরটা হচ্ছে আইসিটি। এই 2টা সাবজেক্ট আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টে পড়েন না কেন, বাংলা ইংরেজি, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, পরিসংখ্যান, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, যাতেই পড়েন না কেন, এই 2টা আপনাকে সাবজেক্ট পড়তে হবে। তাহলে এই 2টা আমাদের কম্পালসারি সাবজেক্টের কথা কাহিনী শেষ। এখন এগুলো কত মার্ক, কত কি, সবকিছু আমরা যাচ্ছি ধীরে ধীরে। ঠিক আছে, ধৈর্য হারা হলে হবে না। এবার 2 নম্বর যে আমরা ক্যাটাগরিটা ভাগ করেছি সেটা হচ্ছে আপনার মেজর সাবজেক্ট। মেজর সাবজেক্ট মানে কি, মানে আপনি যে ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন, আপনি ফিজিক্স ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন না, তার মানে ফিজিক্সের যে সাবজেক্টগুলো, সে সাবজেক্টগুলো আপনার হচ্ছে মেজর সাবজেক্ট। প্রথমে যে আপনার সাবজেক্টটা আসবে সেটা আসবে মেকানিক্স। এখানে এই মেজর সাবজেক্ট আপনার টোটাল 3টা। তারপরে 2 নম্বরে আপনার যে সাবজেক্টটা আসবে সেটা হচ্ছে প্রপার্টিজ অফ ম্যাটার, ওয়েভ অ্যান্ড, এই আপনার হচ্ছে 2 নম্বরে এই হচ্ছে সাবজেক্টটা থাকবে। ঠিক আছে, 3 নম্বরে যে সাবজেক্টটা থাকবে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স অ্যান্ড হচ্ছে রেডিয়েশন। ঠিক আছে, এই 3টা আপনার মেজর সাবজেক্ট হচ্ছে থাকবে। ঠিক আছে, একটু দেখি আমি ভিডিওটা। হ্যাঁ, এই 3টা সাবজেক্ট আপনার হচ্ছে থাকবে। এই 3টা সাবজেক্ট আপনার কি মেজর, অর্থাৎ আপনি গণিত ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন তাই। এবার দেখেন এবার আমি হচ্ছে নন মেজর সাবজেক্টে যাই। এখন আপনি ভাবছেন যে ফিজিক্সে ভর্তি হয়েছেন, তার মানে ম্যাথ, কেমিস্ট্রি, পরিসংখ্যান এগুলো পড়তে হবে না। এই ধারণা হচ্ছে আপনার ভুল। নন মেজর সাবজেক্ট, এখানে আপনাকে যে কোনো 2টা ডিপার্টমেন্ট চয়েস করতে হবে। 2টা ডিপার্টমেন্ট, বা আমি 2 সাবজেক্ট বলতে পারি সংক্ষেপে, বা 2 ডিপার্টমেন্ট আপনি বলতে পারেন। ঠিক আছে, 1 নম্বরে যে ডিপার্টমেন্টটা আমাদের আছে, আমি ABC ভাগ করে দিয়েছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আমি এ ডিপার্টমেন্টকে রেখেছি ম্যাথামেটিক্সের 2টা সাবজেক্ট আছে, ফাউন্ডেশন অফ ম্যাথামেটিক্স, 2 নম্বর হচ্ছে ক্যালকুলাস 1।
বি হচ্ছে কেমিস্ট্রি 1, সি অর্থাৎ কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে, সি হচ্ছে পরিসংখ্যান ডিপার্টমেন্ট থেকে। আপনি ধৈর্য হারা হয় না, এই বিষয়টা আমি বুঝাই দিচ্ছি। এতে আছে অর্থাৎ ম্যাথে 2টা সাবজেক্ট আপনাকে পড়তে হবে। এই কেমিস্ট্রিতে 2টা আছে, কিন্তু এখানে আছে প্র্যাকটিক্যাল বা ল্যাব আছে। হ্যাঁ, ল্যাব আছে। এই পরিসংখ্যানেও হচ্ছে যে আপনার 2টা আছে, কিন্তু এখানে ল্যাব আছে। ঠিক আছে, এই প্র্যাকটিক্যাল নিয়ে আমি সবকিছু ধারণা দিচ্ছি। হ্যাঁ, সবকিছু ধারণা দিচ্ছি, আপনি ধৈর্য হারা হয় না। ল্যাবটা আসলে কি ওটা আমি বুঝাই দিচ্ছি। দেখেন, তাহলে দেখেন যে এই যে যে ক্যাটাগরি ম্যাথামেটিক্স 2টা আছে, বি যে ক্যাটাগরি এখানে ওই যে কেমিস্ট্রি 1 আর হচ্ছে কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল আছে আপনার 2 নম্বরে। আর সি যদি আমি পরিসংখ্যান ডিপার্টমেন্ট ধরি, তাহলে এখানে ফান্ডামেন্টাল অফ স্ট্যাটিস্টিক্স অর্থাৎ পরিসংখ্যান। ঠিক আছে, আর 2 হচ্ছে এই পরিসংখ্যানের আপনার হচ্ছে ল্যাব আছে। এখন আপনি যেহেতু ফিজিক্স ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন, তার মানে অবশ্যই ম্যাথটা আপনাকে, যে ক্যাটাগরিতে ম্যাথ অবশ্যই আপনাকে পড়তে হবে, তাছাড়া আপনি পারবেন না। আপনি চাইলে স্কিপ করতে পারবেন, কিন্তু আপনার বিশাল ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, কারণ আপনি এই ক্যালকুলাসটা না পারলে আপনার ফিজিক্স হবে না। আপনি ফিজিক্স পড়তেই পারবেন না আপনি ক্যালকুলাস যদি না জানেন। ঠিক আছে, এখন আপনি করতে পারেন কি, ধরেন আপনি ইন্টারমিডিয়েটে কেমিস্ট্রি ভালো করে পড়েননি, তখন আপনি আপনি বললেন যে না, আমি কেমিস্ট্রিটা নিব না, আমি পরিসংখ্যান, আমি গণিতের দিকে একটু ভালোবাসি, তাই এই যে পরিসংখ্যান নিয়ে নিলাম। তাহলে আপনি এখানে করতে পারেন কি, এটা আপনি ধরে নেন যে আপনার হচ্ছে কমন, এখানে যদি অপশনাল আছে তবু আপনাকে কমন ধরে নিতে হবে। হয় এ বি, সাধারণত যে 2টা সবাই সাবজেক্ট নেই, এ বি নেয় বা এসসি নেয়, এ বি বা এসসি নেয়। ঠিক আছে, এসসি নেয়, হয় এ বি, হয় এ আর বি চয়েস করতে হবে, অথবা এসসি নিতে হবে। কারণ আপনি এটা যদি বাদ দেন, তাহলে যে ক্যালকুলাস না পারলে আপনার ফিজিক্সের কোনো, আপনি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম মানে মাস্টার্স কোথাও আপনি কিছুই পারবেন না অন্তরীকরণ না জানলে। ঠিক আছে, তো এই কারণে আপনাকে যে কোনো 2টা হচ্ছে চয়েস করতে হবে। তো এই ছিল আপনার হচ্ছে সাবজেক্ট। এখন আপনার মনে প্রশ্ন আসছে প্র্যাকটিক্যাল বিষয়টা, প্র্যাকটিক্যালটা নিয়ে মাথা খারাপ করার কিছু নাই। প্র্যাকটিক্যালটা আপনার কখন হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনার এগুলো লিখিত পরীক্ষাগুলো শেষ হবে, তখন পরীক্ষার পরের দিন আপনাকে কলেজ থেকে ডাকবে। কলেজ থেকে 2টা 4টা 5টা হচ্ছে যে ক্লাস হবে। আপনাকে পরীক্ষাতে কি কি পড়তে হবে, 8টা 10টা কিছু প্রশ্ন তারা প্র্যাকটিক্যালি পড়াবে, ওখান থেকে 1টা বা 2টা করে লিখতে হবে। অতএব ওটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখানে আরো একটি কিন্তু প্র্যাকটিক্যাল আছে। ঠিক আছে, যে আইসিটির হচ্ছে যে ল্যাব আছে, এখানেও একটা হচ্ছে প্র্যাকটিক্যাল হবে। ঠিক আছে, এখানে একটা প্র্যাকটিক্যাল হবে। তো এই কারণে আমরা প্র্যাকটিক্যালটাকে আপাতত এখানে হচ্ছে যে নিয়ে আসিনি, আমরা হচ্ছে প্র্যাকটিক্যালটা পরে হচ্ছে বলছি। ঠিক আছে, কারণ প্র্যাকটিক্যালটা নিয়ে আপনার আপাতত মাথা খারাপ করার দরকার নাই। প্র্যাকটিক্যালটা লিখিত পরীক্ষা শেষ হবে তারপরে। এখন আমি যে হচ্ছে বিষয়গুলো নিয়ে কথা বলবো, সেগুলো আমি একটা একটা করে হচ্ছে নোট করে নিয়েছি, যেন মিস না যায়। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এখন আমি এগুলো কিভাবে পড়বো, বই কোনগুলো কিনবো, এগুলো সব এখন বলবো ধীরে ধীরে, আপনি শুনতে থাকেন। আপনার এখন মনে প্রশ্ন আসছে যে আমি টোটাল কত মার্কের পরীক্ষা হবে, আমি ধাপে ধাপে শেষ করি। টোটাল আপনার এখানে 900 মার্কের পরীক্ষা হবে, টোটাল 900 মার্ক আছে, 900 মার্কের পরীক্ষা হবে। আপনার হচ্ছে ক্রেডিট হবে 36। এখন প্রশ্ন হচ্ছে ক্রেডিটটা কি, সেগুলো আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন, এখন আপনার আপাতত মাথায় ঢোকানোর দরকার নাই। এখন আপনাকে যেটা বলছি যে 900 মার্ক, সেখানে হিস্ট্রি অফ বিডি অর্থাৎ স্বাধীন বাংলাদেশের ইতিহাস টোটাল হচ্ছে 100 মার্ক। 100 মার্ক, কিন্তু এখানে পরীক্ষা হবে আপনার 80 মার্কের। 100 মার্কের যেগুলো কোশ্চেন, সেগুলো পরীক্ষা হবে 80 মার্কের, আর 20 মার্ক থাকবে আপনার ইন কোর্স, মানে কলেজে আপনার 2বার পরীক্ষা হবে। ওই 2বার পরীক্ষা 15 মার্কের পরীক্ষা হবে, 15 করে, আর 5 মার্ক আপনার উপস্থিতির উপরে হবে। ঠিক আছে, দিয়ে টোটাল 20 মার্ক, অর্থাৎ 100 মার্কের যেটা সাবজেক্ট, সেটার পরীক্ষা হবে 80 মার্কের, আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে, আর 20টা আপনি কলেজের উপর ধরে নেন। এই কারণে ডিপার্টমেন্টটা একটু ভালো আপনাকে সম্পর্ক রাখতে হবে। ঠিক আছে, এখন হিস্টোরি অফ বিডি, তাহলে এটা ক্রেডিট হচ্ছে টোটাল 4 ক্রেডিটটা। এই ক্রেডিট বিষয়টা কি আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন, এটা নিয়ে আপাতত মাথা খারাপ করার দরকার নেই। আপাতত আপনি জেনে রাখেন যে 100 মার্কের 4 ক্রেডিট, আর আইসিটিটা পরীক্ষা হবে 50 মার্কের, এখানে ক্রেডিট হচ্ছে 2, তাহলে 25-এ হচ্ছে 1 ক্রেডিট, 50-এ 2 ক্রেডিট, 75-এ 3 ক্রেডিট, আর 100-তে 4 ক্রেডিট। এখানে আইসিটিতে আপনার লিখিত পরীক্ষা হবে 40, লিখিত পরীক্ষা হবে 40। ঠিক আছে, এখন আবার তাহলে আপনার হচ্ছে 5 মার্ক কত, এখানে আপনার প্রশ্ন আসতে পারে না যে 5 মার্ক কত। আমরা এসএসসি ইন্টারে কিন্তু 33-এ পাস হয়েছি, কিন্তু এই অনার্স লেভেলে বা জাতীয় বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়গুলো তো পরীক্ষার 5 মার্ক হচ্ছে 40, 100-র মধ্যে 40, অর্থাৎ আপনাকে 40% মার্ক পেতে হবে ইনকোর্স এবং লিখিত পরীক্ষা 2টা মিলে। ঠিক আছে, এটা একটা ভালো সুযোগ আছে, ইনকোর্স এবং লিখিত পরীক্ষা মিলে আপনাকে 40 পেতে হবে, এটা
হচ্ছে টোটাল। আর যেটা 50 মার্কের তাহলে কি কততে পাস বলেন তো? 20-এ পাস, টোটাল 20 পেলে আপনি পাস। ঠিক আছে। আর যে আপনার হচ্ছে ল্যাবটা আছে, ল্যাবে ক্রেডিট হচ্ছে 1। এবার মেজর যে সাবজেক্ট গুলো, এগুলো হচ্ছে 4 ক্রেডিট করে, মানে পরীক্ষা হবে 80 করে, 80 মার্কের। এখানে হচ্ছে 4 ক্রেডিট, এখানেও হবে হচ্ছে 4 ক্রেডিট। ঠিক আছে, এগুলো হচ্ছে 4 ক্রেডিট করে। এবার নন মেজর যে সাবজেক্ট গুলো, ফাউন্ডেশন অফ ম্যাথের ক্রেডিট হচ্ছে 4, ক্যালকুলাস 1 এর ক্রেডিট হচ্ছে 2, ক্যালকুলাস 1 এর ক্রেডিট হচ্ছে 2। এবার কেমিস্ট্রি 1 এর ক্রেডিট হচ্ছে 4, ল্যাবের ক্রেডিট থাকবে 2, আর ফান্ডামেন্টাল অফ স্ট্যাটিক্স পরিসংখ্যানের ক্রেডিট এখানে থাকবে 4, আর এখানে থাকবে 2। আপনি তো আপনি যদি কেমিস্ট্রি নেন তাহলে আপনার কেমিস্ট্রি ল্যাব হবে, আপনি যদি পরিসংখ্যান নেন তাহলে পরিসংখ্যান হচ্ছে ল্যাব হবে। ঠিক আছে, আপনার দুইটা কিন্তু হবে না, আপনি যেটা নেবেন সেটার আপনার ল্যাব হবে। আর গণিতের যারা ফিজিক্স ডিপার্টমেন্টে থাকবেন তাদের হচ্ছে ল্যাব থাকবে না। ঠিক আছে, গণিতের ল্যাব নাই। আর ফিজিক্স আপনার মেজর ডিপার্টমেন্টের ল্যাব থাকতে পারে, সেটা একটু আমার হচ্ছে যে সেটা একটু আমার কাছে দেখতে হবে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে ক্রেডিট ক্রেডিট বিষয়টা গেল, মার্ক বিষয়টা গেল, পাসেরও মার্ক, পাসের যে বিষয়টা সেটা গেল। এখন আপনি কোন বই কিনবেন, এটা এটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনি কোন স্যারের কাছে পড়বেন বা কোন কোচিং বা প্রাইভেটে পড়বেন সেটার উপর ডিপেন্ড করছে। বা আপনি যদি প্রাইভেট পড়তে না চান তাহলে আপনার কলেজে কোন স্যার কোন বইটা ফলো করবে। আরেকটা আপনাদের তথ্য দিয়ে দিই, সেটা হচ্ছে আপনাদের সেমিনার থেকে কিন্তু বই হচ্ছে পাওয়া যাবে। ঠিক আছে, সেমিনার থেকে বইগুলো সংগ্রহ করে নেবেন, তাহলে আপনাকে বই কিনতে হবে না। ঠিক আছে, বই আপনাকে তাহলে কিনতে হবে না। তো অন্য প্রকাশনের বই কিনলেও তেমন সমস্যা হয় না, একটা রাইটার বই ফলো করলে হয়। বাট আপনি মানে ওই স্যারের সাথে মিলে যদি পড়তে চান তাহলে আপনাকে সেটা ফলো করাই ভালো হবে। এখন আমার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি গণিত হচ্ছে বিভাগে পড়াশোনা করছি বর্তমানে। তো আমি গণিত বিভাগে পড়াশোনা করছি, তাই আমি গণিত যে সাবজেক্ট গুলো সেই সাবজেক্ট দুইটা পড়াবো। সেই দুইটা সাবজেক্ট কি, আমাদের আরো কিন্তু সামনে আরো প্রশ্নের আপনাদের অ্যান্সার দিব, বাট এখানে ছোট্ট করে কথাটা বলে দিই। এই যে এই ক্যালকুলাস 1 আর এই ফাউন্ডেশন অফ ম্যাথস, এই দুইটা বই আমি কিন্তু তিতাস প্রকাশনের বই ফলো করি, বা সাধারণত গণিত বিভাগে তিতাস প্রকাশনের বই ফলো করা হয়। ঠিক আছে, তো তিতাস প্রকাশনী বই আপনারা যদি আমার কোর্স নিতে চান তাহলে তিতাস প্রকাশনী বই কিনে হচ্ছে যে ইয়া করবেন। ঠিক আছে, আর বাকিগুলো আপনি কোন স্যারের কাছে বা স্যার বা ম্যাডামের কাছে বা কোচিং সেন্টারে পড়বেন সেটার উপর ডিপেন্ড করবে। আর হিস্টোরি অফ বিডি এগুলো তো হচ্ছে যে এগুলো একটা নিলেই হয়, আইসিটি গুলো একটা নিলেই হয়, বা যার কাছে পড়বেন সেই অনুযায়ী আপনি চয়েস করবেন। ঠিক আছে, বুকের বিষয়টা গেল। এবার আপনি বই তো কিনবেন বা একটা গাইড কিনবেন, আপনি বই খুলে অতগুলো প্রশ্ন অতগুলো উত্তর সবকিছু তো পড়া সম্ভব না, কারণ অনার্সের হিউজ বড় আপনার সিলেবাস। এখন এইগুলো আপনাকে বেছে বেছে পড়তে হবে। এখন কিভাবে বেছে পড়বেন? হিস্টোরি আর আইসিটি যখন পড়বেন তখন আপনার এনইউ লেখা থাকবে, আপনার যেগুলো প্রশ্নতে এনইউ দিয়ে লেখা থাকবে সেগুলো পড়বেন। সরি, এই দুঃখিত, যেগুলোতে এনইউ আপনার হচ্ছে এনইউ লেখা থাকবে। এনইউ মানে ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়। অনেক সময় বাংলাতেও লেখা থাকতে পারে জাবি মানে জাতীয় বিশ্ববিদ্যালয়। আপনি আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মনে করিয়েন না, কারণ এটা অনেকেই কিন্তু মনে করে, আমরাও হচ্ছে মনে করতাম প্রথমে, তো এটা হচ্ছে মনে করিয়েন না। এবার মেজর কি, আপনি যখন মেজর বইগুলো কিনবেন, তখন আপনি এই যে এনইউ, সরি আজকে কলমে এত ডিস্টার্ব করছে কেন? হ্যাঁ, আপনি যে হচ্ছে মেজর বিষয়গুলো কিনবেন, এখানে আপনি যেগুলো এনইউ লেখার পরে এম হচ্ছে লেখা থাকবে, দেখবেন কি এনইউ লেখার পরে এম লেখা থাকবে, মানে আপনার মেজর সাবজেক্ট। আপনি ফিজিক্সে পড়ছেন মানে ফিজিক্স ডিপার্টমেন্টের যে সাবজেক্টগুলো সেগুলো হচ্ছে মেজর। এখন আপনার মনে প্রশ্ন আসছে যে আমি বিগত কত বছরের প্রশ্ন পড়বো। এখন এই ভিডিওটি আমি তৈরি করছি মূলত 25-26 সেশনের জন্য, 25-26 সেশনের জন্য। ঠিক আছে, এখন এই সিলেবাস যদি চেঞ্জ না হয় তাহলে পরবর্তী সেশনেও কিন্তু তারা ভিডিও দেখবে, সমস্যা হবে না। এখন ধরেন আপনি 25-26 সেশনের শিক্ষার্থী, তাহলে আপনাদের বড় আপুদের কিন্তু এখনো পরীক্ষা হয়নি, অর্থাৎ ওরা 25 সালের পরীক্ষার্থী। না সরি, আপনি 25-26 সেশনের, তার মানে আপনার পরীক্ষার্থী আপনি হলো 26 সালের।
আপনি পরীক্ষার্থী 26 সালের, বাট আপনি পরীক্ষা হয়তো 27 সালেও দিতে পারেন, 28 সালেও দিতে পারেন, 30 সালেও দিতে পারেন, সেটা ব্যাপার না। কিন্তু আপনি পরীক্ষার্থী মূলত কি 26 সালের পরীক্ষার্থী। আপনি কত সালের? 26 সালের, কারণ আপনার 25-26 সাল। এখন আপনি যখন প্রশ্নগুলো পড়বেন, আপনি 25 সালের প্রশ্নগুলো স্কিপ করতে পারবেন, কারণ গত বছরের প্রশ্ন পড়তে হয় না। এখন আপনি বিগত 10 বছরের যদি প্রশ্ন সলভ করেন, আশা করি আপনার A+ নিশ্চিত হবে, A+ নিশ্চিত হবে। যদিও এই কথাটা বলা উচিত না বা বলা ঠিক না, বা বলা মানে কোনোভাবে এটা ঠিক না, তবু আমি বলছি আপনাদের সুবিধার জন্য। এখন আপনি কিভাবে পড়বেন সেটা আপনার বিষয়, বাট এটা কিন্তু বলা উচিত না, কারণ আপনাকে বই দিয়েছে মানে আপনাকে পুরো বই পড়তে হবে, ঠিক আছে? তারা যেখান থেকে খুশি প্রশ্ন ইয়া করতে পারে। তো এটা আপনার নর্মালি এটা হয় কি, তো আপনি বিগত 15 বছরের প্রশ্ন পড়তে পারলে আরো ভালো, 12 বা 10-12 বছরের প্রশ্ন পড়তে পারলে আরো ভালো, ঠিক আছে? এখন দেখেন, এখন NUM লেখার পরে যে কোনো প্রশ্নতে দেখবেন যে আপনাকে বিগত 10 সাল যদি বলি, তাহলে আপনি 26 সালে যদি পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আপনি 25 সালের আপনার প্রশ্ন বাদ, তাহলে আপনি বিগত 15 থেকে যে 24 সালের প্রশ্ন আছে সেগুলো খুব মনোযোগ দিয়ে পড়বেন, খুবই মনোযোগ দিয়ে পড়বেন। মানে 15 থেকে 24 মানে কি, ধরেন কোন একটা প্রশ্ন লেখা আছে 16 সাল আর যে 22 সাল, তাহলে আপনি এই প্রশ্নটা পড়বেন। বা শুধু 16 সাল লেখা আছে, বা শুধু 22 সাল লেখা আছে, তাহলে আপনি পড়বেন, কারণ আপনার বিগত 10 বছরে আপনি প্রশ্ন সলভ করতে চাচ্ছেন। এখন ধরেন কেউ আরো একটু পরে আসছে, মানে ফার্স্ট ইয়ারে হয় কি, প্রথমে অনেকে আপনার রিঅ্যাডমিশন দিয়ে আসে, রিঅ্যাডমিশন দেওয়ার ফলে হয়তো তখন সময় পায় না। তো যারা রিঅ্যাডমিশন দিয়ে আসবেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা ধৈর্য হারা হয় না, প্রথম বর্ষটা কোনোভাবে পার করেন, দ্বিতীয় বর্ষ থেকে প্রথম থেকে পড়াশোনা শুরু করে দেবেন, ঠিক আছে? কারণ একটা বছর লস দিয়েন না, ঠিক আছে? একটা বছর লস দিয়েন না, পড়াশোনা শুরু করে দেন অল্প অল্প করে। তাহলে আপনি শেষ সময় আসলে কি করবেন বলেন তো? আপনি বিগত 6 থেকে 7 বা 8 বছরের প্রশ্ন সলভ করবেন। এখন আপনি ধরেন কি যে এই 26-27 সেশনের, এই 26-27 সেশনের, তখন আপনার জন্য 26-27 সেশনের হলে আপনি 26 সালের প্রশ্নগুলো বাদ দিয়ে দিবেন, আর 25 সালের প্রশ্নগুলো কি বিগত 16 থেকে 25 সালের প্রশ্নগুলো পড়বেন। এভাবে করে করে আপনি বিগত 10, আপনি যত পড়তে পারবেন তত তো আপনার জন্য ভালো, কারণ তত গণিত আপনি শিখতে পারবেন। বাট এটা এটা আপনাকে সিলেবাসটা ছোট করার জন্য আপনাকে আমি বলে দিলাম আর কি, ঠিক আছে? এবার 3 নাম্বার যে নন মেজর যে ক্যাটাগরিটা আছে, এই নন মেজর যে ক্যাটাগরি, সেখানে আপনাকে NU লিখে NM লেখা থাকবে, এই NU লিখে NM লেখা থাকবে, ঠিক আছে? NM লিখে এখানে সালগুলো উল্লেখ করা থাকবে, ঠিক আছে? এখন এই যে মনে করেন যে আপনি বেশি ফোকাস দিবেন আপনার মেজর সাবজেক্টগুলো, আপনার মেজর সাবজেক্ট নিয়ে বেশি ফোকাস দিতে হবে, ঠিক আছে? নন মেজর সাবজেক্টের মধ্যে সবচেয়ে বেশি আপনাকে ফোকাস দিতে হবে ক্যালকুলাস 1-এ, কারণ ক্যালকুলাস 1 ছাড়া ফিজিক্সের আপনি কোনো সূত্র বা কোনো কিছুই করতে পারবেন না, ঠিক আছে? তো এই কারণে আপনি এই ক্যালকুলাস 1টা খুবই 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 যত্ন সহকারে পড়বেন, কারণ আপনার অনার্স মাস্টার্স আপনি যেহেতু এখন সায়েন্স রিলেটেড সাবজেক্টে ঢুকে গেছেন, তার মানে আপনার যে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। তো এই কারণে আপনি এই ক্যালকুলাস 1টাতে বেশি ফোকাস দিবেন, অন্যগুলোও পড়বেন, অন্যগুলো একেবারে বাদ দিতে বলছি তা না, কিন্তু আপনি ক্যালকুলাস 1টা একদম খুবই ভালো করে পড়বেন, এটা আপনাকে আমার বিশেষভাবে অনুরোধ, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আর কি কিছু বাদ আসে দেখি একটু দাঁড়ান। তাহলে আমাদের যাবি NU মেজর নন মেজর গেল, বিগত 15 থেকে 24 বছরের প্রশ্নের কথা বললাম। এবার লাস্ট আপনাদের খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলি, একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা যে আমি কিন্তু এই দুইটা ম্যাথ পড়াবো, এই মেজর আর নন মেজরদের এই দুইটা ম্যাথ পড়াবো। না, যারা নন মেজর অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং পরিসংখ্যান ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য দুইটা ম্যাথ, একটা ফাউন্ডেশন অফ ম্যাথামেটিক্স আর 2 নম্বর ক্যালকুলাস 1, দুইটা সাবজেক্ট। তার মধ্যে ক্যালকুলাস 1টা আমরা পুরো কোর্সটাকে ফ্রি করে দিয়েছি, আপনাদের সবার জন্য ফ্রি করে দিয়েছি, ঠিক আছে? কেন? কারণ আমি একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল, প্রথমে আমি বেসিক দিচ্ছি, তারপরে বিগত 15 বছরের সমস্ত ম্যাথ সলভ করে দিচ্ছি একদম টাইপ আকারে, কারণ এত বড় সিলেবাস টাইপ আকারে না দিলে আপনি ম্যাথ মনে রাখতে পারবেন না, পরীক্ষার আগে আপনার সেরকম ছুটি থাকবে না। অতএব আপনাকে প্রথম থেকেই যে একটু ডিপলি ভাবে এবং টাইপ আকারে পড়াশোনা করতে হবে। তো আমরা এই কারণে ক্যালকুলাস 1টা পুরো কোর্সটাকে ফ্রি করে দিয়েছি আপনাদের সবার জন্য। আপনারা আমাদের সেই প্লেলিস্টটা মেজর নন মেজরদের জন্য আলাদা আলাদা প্লেলিস্ট বানানো আছে,
মেজর মানে যারা গণিত ডিপার্টমেন্ট আছে তাদের জন্য আলাদা প্লেলিস্ট বানানো আছে, যারা নন মেজর তাদের জন্য হচ্ছে যে নন মেজর প্লেলিস্ট বানানো আছে, আবার মেজর নন মেজর উভয়ের জন্য একসাথে হচ্ছে প্লেলিস্ট বানানো আছে। তো ক্যালকুলাস ওয়ানে যে একটা ঝামেলা হয় সেই ঝামেলাটা একটু সমাধান করে দিই আপনাদের আর একটু আমার প্লেলিস্ট। আপনি যদি শুধু নন মেজর প্লেলিস্টটা দেখতে চান তাহলে অনেক সময় দেখবেন যে 2 নাম্বার পার্ট আছে, তারপরে দেখা যাচ্ছে 4 নম্বর পার্ট আছে, তারপরে 5 নম্বর পার্ট আছে, ঠিক আছে ভালো কথা, তারপরে আবার 7 বা 8 নম্বর পার্টে চলে গেছি। এখন এই যে 2 এর পরে 4, তাহলে 3 নাম্বার পার্টটা কোথায় গেল? এই 3 নাম্বার পার্টটা মনে করেন যে মেজর যারা গণিত ডিপার্টমেন্টে, অর্থাৎ 3 নম্বর পার্টে যে ম্যাথ গুলো আমি করে দিয়েছি সেগুলো মনে করেন মেজরদের এসেছে, আপনাদের আসে নাই, ওই কারণে আপনাদের ওই পার্টটা রাখা হয় নাই। নন মেজর এবং মেজর ক্যালকুলাস ওয়ান খুবই মানে খুবই সাবধানতার সহিত প্লেলিস্ট বানানো হয়েছে, অতএব এখানে বাদ কোনো কিছুই নাই। তো আপনি ওই 3 নম্বর প্লেসটা আপনার 3 নম্বর পার্টটা আপনার বাদ, আপনি 4 নম্বর পার্টটা দেখবেন, ঠিক আছে। অর্থাৎ আপনাদের নন মেজরদের জন্য যে ম্যাথ গুলো এসেছে সেগুলো ম্যাথ আমরা শুধু রেখেছি, ওই আপনার হচ্ছে নন মেজর যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্ট সেগুলো আপনার হচ্ছে রেখে দেওয়া হয়েছে। তো আপনি চাইলে আমাদের এই ফাউন্ডেশন অফ ম্যাথামেটিক্স কোর্সটা চাইলে হচ্ছে যে এনরোল করতে পারেন, আর ক্যালকুলাস ওয়ানটা লাইভ ক্লাস করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। তো এখানে আর হচ্ছে তেমন কিছু বলার নাই। আপনাদের হচ্ছে যে আপনারা প্রথম থেকে ভালোভাবে শুরু করেন, আশা করি ভালো কিছু হবে। আপনি সায়েন্স রিলেটেড যে কোনো সাবজেক্টে পড়লে আশা করি ভালো কিছু হবে। তো এই ছিল হচ্ছে মোটামুটি আলোচনা। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে আসলে কি হবে, কি করা যায় না করা যায়, কোথায় আপনার জব সেক্টর, এটা নিয়ে হয়তো বা আমরা পরবর্তীতে একটা ভিডিও দিব, সেটা হচ্ছে দেখে নেবে। তো সে পর্যন্ত ভালো থাকো। আরেকটি বিষয় আপনাদের ছুটে গেছে, সেটা হচ্ছে যে নন মেজর সাবজেক্ট আপনি যেগুলো নেবেন সেগুলো একটু কলেজের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে, আপনার হচ্ছে ডিপার্টমেন্টে বা আপনার যে অফিস সহকারী আছে তাকে জিজ্ঞাসা করলে হবে। কেন? কারণ অনেক কলেজে হচ্ছে সিলেক্ট করে দেয় যে আপনাকে হয় পরিসংখ্যান নিতে হবে অথবা কেমিস্ট্রি হচ্ছে নিতে হবে, ঠিক আছে। এটা অনেক কলেজ ঠিক করে দেয় যে না আপনাকে কেমিস্ট্রি নিতে হবে বা হচ্ছে যে পরিসংখ্যান নিতে হবে। অনেক কলেজে আবার ইচ্ছা থাকে অপশনাল যে আপনি কেমিস্ট্রিও নিতে পারেন বা পরিসংখ্যানও নিতে পারেন। এখন আপনার ধরেন আপনি কেমিস্ট্রি নেবেন কিন্তু আপনার ভুল করে পরিসংখ্যান চলে এসেছে, বা আপনি হয়তো ইচ্ছাকৃতভাবে দিয়ে দিলেন সাবজেক্ট চয়েসের সময়, এই ক্ষেত্রে আপনার তখন সমস্যা হবে। সমস্যাটা কি? যে আপনাকে সবাই একরকম পরীক্ষা দেবে আর আপনাকে এক সাবজেক্ট আলাদা পরীক্ষা দিতে হবে, আর প্র্যাকটিক্যাল পরীক্ষা তখন আবার ঝামেলায় পড়ে যাবেন, আপনার জন্য আলাদা করে তখন করতে হবে, ঠিক আছে। প্রশ্ন এগুলো সব তখন হচ্ছে ঝামেলা, কলেজকে এরকম ঝামেলা পাওয়াতে হবে। তো অতএব নন মেজর সাবজেক্ট সিলেক্টেড ক্ষেত্রে একটু কলেজে যোগাযোগ করবেন, ঠিক আছে। আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে হয়তো ভর্তি অনেকে হচ্ছে আপনি যে ডিপ্রেশনে থাকেন, তো আসলে ডিপ্রেশন হওয়া মানে পুরোটা উড়িয়ে দেওয়াও যায় না, আর আপনাদের একদম ডিপ্রেশন হওয়ারও কিছু নাই, ঠিক আছে। আপনাকে আমি বিষয়গুলো ধাপে ধাপে বলছি। আমরা অন্য একটি ভিডিওতে একদম বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, পরিসংখ্যান এবং যারা ম্যাথ ডিপার্টমেন্ট আছেন তাদের সবার জন্য আপনাদের কি কি সুযোগ সুবিধা আছে সেগুলো নিয়ে ছোট্ট করে যদি বলি, আপনি যে কোনো চাকরি আপনি এইগুলো সাবজেক্টে যদি অনার্স করেন, কমপ্লিট করতে পারেন, অনার্সটা শেষ করতে পারেন, মাস্টার্স সেটা হচ্ছে পরে হচ্ছে বাদ দিলাম, অনার্স শেষ করতে পারেন, আপনার যে কোনো বাংলাদেশের বড় বড় যে কোনো চাকরি আপনার জন্য দরজা খুলে যাবে, ঠিক আছে। আপনি যে কোনো জায়গাতে একদম আপনি হচ্ছে সামনের কাতারে থাকবেন, ঠিক আছে। আপনার যে কোনো প্রাইভেট জব বলেন, পরিসংখ্যান বিভাগে ব্যাংক জব, বিসিএস দিতে পারবেন, এনটিআরসিএ ইত্যাদি। অতএব হতাশ হওয়ার কিছু নাই। প্রতিষ্ঠান আপনার হচ্ছে ডাজ নট ম্যাটার, আপনাকে আমি বলবো যে আপনি স্কিল প্রথম বর্ষ থেকে আপনার হচ্ছে যে কোনো স্কিল হচ্ছে যে ডেভেলপমেন্ট করতে থাকেন। যে কোনো একটা বিষয় আপনি যে হচ্ছে বিষয়টা পারেন সে হচ্ছে বিষয়ে আপনি স্কিল অর্জন করার ধীরে ধীরে চেষ্টা করেন, কারণ আপনাকে এখানে তো নিজে থেকে কেউ কোনো কিছু শেখাতে আসবে না, আপনাকে নিজে থেকেই সবকিছু হচ্ছে যে করে নিতে হবে, ঠিক আছে, আদায় করে নিতে হবে। কারণ আপনি যদি ধরেন একজন আপনার পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছে দিয়ে ওই হচ্ছে যে কম্পিউটারে টিপতে জানে না, কিন্তু আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছেন অথচ আপনি ফ্রিল্যান্সিং জানেন বা যে কোনো আপনার হচ্ছে টাইপিং করতে জানেন, যে কোনো কিছু টাইপিং করতে জানেন, কিন্তু একজন আপনার যে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এসে আপনার হচ্ছে যে
মানে হাতে দিতে জানে না, এরকম এরকম অনেকেই আছে। কিন্তু অনেকে আছে যে যারা এই পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেও ঘুরে 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 বেড়াচ্ছে, চাকরি পাচ্ছে না। কিন্তু অনেকে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক হাজারো উদাহরণ আছে যারা বিসিএস বলেন, ব্যাংক বলেন, যে কোনো ভালো 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 জব সব জায়গায় কিন্তু ভালো করছে। অতএব এখানে হতাশ হওয়ার কিছু নাই, আপনি প্রথম থেকেই পড়াশোনা শুরু করে দেন। আর যারা সায়েন্স রিলেটেড আপনারা এই যে সাবজেক্টগুলোতে আছেন তাদেরকে অনুরোধ করবো, ছোট্ট একটা অনুরোধ, ক্যালকুলাস ওয়ানটা কোনোভাবে বাদ দিয়েন না। মানে ক্যালকুলাস ওয়ানটা গ্যাপ হচ্ছে রাখেন না, কারণ ক্যালকুলাস ওয়ান যদি আপনি গ্যাপ রাখেন, যারা বিশেষ করে ম্যাথ ডিপার্টমেন্ট এবং ফিজিক্স ডিপার্টমেন্ট আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং পরিসংখ্যান ডিপার্টমেন্টও। কারণটা কি? কারণ হচ্ছে যে আপনি যারা ম্যাথ ডিপার্টমেন্টে আছেন, আপনার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, বিশেষ করে তৃতীয় চতুর্থ, এবং আপনি যখন মাস্টার্সে পড়বেন আপনার 7টা 8টা 9টা করে ম্যাথের যে বইগুলো থাকবে, প্রতিটা বইয়ে অন্তরীকরণ আছে, প্রতিটা বইয়ে যোগজীকরণ আছে। ঠিক আছে, প্রতিটা সাবজেক্টেই 70-80% অন্তরীকরণ, যোগজীকরণ কিছু থাকে, কিছু অন্যান্য ম্যাথও থাকে। তো 70% 60-70% অন্তরীকরণ, তাহলে অন্তরীকরণটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। যারা বিশেষ করে মানে ফিজিক্সে পড়তেই হবে আপনাকে, ম্যাথে পড়তেই হবে, পরিসংখ্যানে অনেক প্রয়োগ আছে, অনেক অনেক জায়গায় আপনার অন্তরীকরণ লাগবে। তখন আপনি অন্তরীকরণ না জানলে তো হচ্ছে পারবেন না। তো এই কারণে আমরা ক্যালকুলাস ওয়ানটাকে একদম ফ্রি করে দিয়েছি আপনাদের জন্য। আপনারা সেখান থেকে উপকৃত হবেন এবং আপনার বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করবেন। ঠিক আছে, তো আজকের এক্সট্রা আমি কথা বলতে চাচ্ছি না এখানে। আজকে ভিডিওটি অনেক হয়তো লম্বা হয়ে গেছে, আজকে আর কথা বলতে চাচ্ছি না, অন্য একটি ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।